হর হর মহাদেব। বাবা সবাইকে ভালো রেখো। বলে বাবা মহাদেবের কাছে এটাই বলতে চাই যে যতদিন পারবো যেন এইভাবেই আসতে পারি। আজ আমরা চলেছি শিবের বাড়িতে। শ্রাবণ মাসের এক পূর্ণ সোমবারে পৌঁছে গেলাম শিবের বাড়ি। নদিয়া জেলাতে এমন একটি গ্রাম আছে যা ভক্তি, ঐতিহ্য এবং ইতিহাসের মিলন ক্ষেত্র। গ্রামটির নাম শিবনিবাস। এই গ্রামে প্রচুর শিব মন্দির আছে, যে কারণেই গ্রামটিকে শিবনিবাস বলা হয়। এই শিবনিবাসে নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন রাজ রাজেশ্বরের মন্দির। সেই শিবনিবাসে আজকে পৌঁছে গেছি আমরা, আপনাদেরকে ঘুরে দেখাবো শিবনিবাস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদিয়ার শিবনিবাস মন্দির প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত কিন্তু আজকে ভিড় জমিয়েছে, কারণ আজকে শ্রাবণ মাসের সোমবার। ইতিহাস বলছে এই মন্দিরগুলি নাকি মহারাজ কৃষ্ণচন্দ্র অষ্টাদশ শতকে তৈরি করেছিলেন। এই মন্দির তৈরির পেছনের আসল ইতিহাস কি ছিল, কবে থেকে চলছে এই মন্দিরে পূজা অর্চনা, কারাই বা করছেন, কিভাবে চলে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আরো বিশদে জানতে আমরা কথা বলবো এখানকারই যারা পুরোহিত আছেন তাদের সঙ্গে। আসুন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই শিবনিবাস মন্দিরের পুরোহিত এবং যারা বংশ পরম্পরায় এখানে যে রাজরাজেশ্বর আছে বা অন্যান্য যে বিগ্রহ আছে তাদের পুজো করে আসছেন, তাদেরকে সেবা করে আসছেন। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই মন্দির তৈরির ইতিহাসটা কি। যখন মহারাজ শুনলেন যে চারিদিকে বর্গীদের আক্রমণ হচ্ছে, তখন উনি ওনার পরিবারকে নিয়ে খুব চিন্তায় পড়লেন, রানীদের নিয়ে। তখন ওনাদের উপদেষ্টা মণ্ডলীর সলা পরামর্শে এই অজপাড়াগায়, যদি সব ওনার সম্পত্তি ছিল, যেহেতু রাজা সকলেই ওনার সম্পত্তি, এই অজপাড়াগায় এসে উনি ওনার রাজপ্রাসাদ করলেন এবং ওনার কৃষ্ণনগর থেকে পরিবারকে নিয়ে এখানে থাকলেন। তখন ওনাদের মধ্যে কথা হলো যে যার ভয়ে, যে বর্গীদের ভয়ে আমি শিব এই অজপাড়াগায় এসেছি, তাদের যে ইষ্টদেবতা শিব, বর্গীরা যে মারাঠা, ওদের ইষ্টদেবতা শিব, সেই শিব প্রতিষ্ঠা করুন। তখন বেনারস থেকে, যেটা আমরা বইয়ে পেয়েছি, বেনারস থেকে বড় বড় কষ্টি পাথরের চাই মানে বড় বড় পাথরের টুকরো এখানে এনে এখানে ভাস্কর দিয়ে প্রথমে শিবনিবাসের এই বড় শিব তৈরি হলো, যেটা এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ বলছেন সব। আর এটা কষ্টি পাথরের, উচ্চতা হচ্ছে শিবের ফ্লোর থেকে, মেঝে থেকে 9 ফিট, ব্যাসার্ধ হচ্ছে 26 ফুট, আর মন্দিরের উচ্চতা হচ্ছে গ্রাউন্ড থেকে টপ অবধি 120 ফুট। এটা করলেন ওনার বড় মহিষী, মানে বড় মঙ্গলার্থে। শিবের নাম হচ্ছে রাজরাজেশ্বর, কারণ এখনো
কৃষ্ণনগর রাজবাড়িতে পূজিত হন রাজরাজেশ্বরী দুর্গা মা। তাই রাজরাজেশ্বরী প্রকৃতি আর এই রাজেশ্বর পুরুষ। এবং তারপরে ছোট রানের আবদারে 7 বছর পর পাশে একটা শিব মন্দির আছে, সেটাও কষ্টি পাথরের। আমরা সবাই ছোট শিব বলি, যেহেতু ছোট দেখতে। তা ওনারও কষ্টি পাথরের, মানে ওনার উচ্চতা 7 ফুট এবং 14 ফিট হচ্ছে ব্যাসার্ধ, আর 90 ফুট হচ্ছে মন্দিরের উচ্চতা। এটা হচ্ছে ওনার দ্বিতীয়া মহেশ্বর নামে মঙ্গলে প্রতিষ্ঠা করেছেন। শিবের নাম হচ্ছে রাজ্ঞীশ্বর। আচ্ছা, সেই বছরই হলেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি রামসীতা মন্দির, এটা রাজা নিজের মঙ্গলের জন্য প্রতিষ্ঠা করেছে, রাম আর সীতা। এইরকম রাম সীতা সচরাচর কোথাও দেখা যায় না। এটা হচ্ছে এরম দেখা সৌভাগ্য হয় না আমার মানুষের, এরম মূর্তি নেই কোথাও। তাই এখন এটা সম্পত্তি সমস্ত কৃষ্ণনগর স্টেটের। বর্তমানে অমৃতা মা আছেন, তাদের সকলের সহযোগিতা আমরা এখানে আছি। তারপরে এই যে আজকে আমরা দেখছি এখানে শ্রাবণ মাসে যে শিবমাতার জল ঢালা হচ্ছে, এটাও তারকেশ্বরের স্বপ্নাথ এসে শুরু হয়েছে, যে প্রত্যেক সোমবারে এই মেলাটা হয়। আচ্ছা। নবদ্বীপ ধাম থেকে হেঁটে আসেন ভক্তরা। দিন দিন তো ভক্তের সংখ্যা বাড়ছে। আর একটা এখানে মেলা হয় মন্দির প্রতিষ্ঠাকালের মেলা। যেই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেটা আমরা বইয়ে পেয়েছি, যে শিব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আমরা জানি তো শ্রী পঞ্চমী সরস্বতী পুজো, তার 6 দিন পর একটা একাদশী আছে, সেই একাদশীর নাম হচ্ছে ভৈমী একাদশী। সেই ওই দিন মন্দির প্রতিষ্ঠা হয়। তখন এই প্রতিষ্ঠাকালের মেলা একটা হয়, ভীম একাদশীর মেলা। সেই মেলাটা হয় 18 দিনে। আচ্ছা, ভীম একাদশীর দিন থেকে শুরু, আর শেষের দিন হচ্ছে শিবরাত্রি। ওই দিনকে প্রচুর ভক্ত সংখ্যা আসে। আর এই মেলা 18 দিন চলে। তখনকার মেলা এখনো চলে। আপনারা কত পুরুষ আমরা, সেবা করছেন? আমার দাদু, আমার দাদামশাই, বাবা, দাদা, আমাকে নিয়ে 150 বছর উপরে। আমি তো করছি 63-64 সাল থেকে, প্রায় 57 বছর ওনার চরণে আছি। আমার দাদাও করেছেন, দাদাও চলে গেছেন, এখন ভাইপোরা আছে, ওরা আমার সহযোগিতা করে। আচ্ছা, এখানে কি ভোগের কোনো ব্যবস্থা আছে? এখানে ভোগের ব্যবস্থা আছে। ভক্তরা যদি আমাকে, আমার নাম্বারটা আমি বলছি, এই নাম্বারে যে 4 দিন আগে যোগাযোগ করেন একাদশী বাদ দিয়ে, তাহলে এখানে সব রকম বনি হবে, যেমন তারা চাই, খিচুড়ি, পায়েস, ভাজা, ফ্রাইড রাইস সবই হয়। এখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে, যাদের আবার শারীরিক অসুবিধা, চেয়ার টেবিলে বসানোর ব্যবস্থা আছে। আচ্ছা, আর আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9732726321। এই নাম্বারটা মন্দিরে এখানেও আছে, এবং এই নাম্বারে ফোন করলে সবাই, যে দূরের লোক আসতে পারে না, যে আগে কথা বলবো, এতে বলে আমরা যতখানি পারি সহযোগিতা করবো, খাইয়ে দেবো এখানে। তার জন্যে যে খরচটা কিছু নেই, আমরা যে খরচটা বাজারটা হবে, আমাদের তো এখানে প্রতিদিন হাজার হাজার লোকের রান্না হয় না, তাদের জন্য বা মন্দির নিত্যভোগের সঙ্গে এটা একসঙ্গে করা হয়। এই পুরোহিত মশাইয়ের নাম্বার আমরা স্ক্রিনেও দিয়ে দেবো। আপনারা যারা চাইছেন শিবনিবাস থেকে ভোগ গ্রহণ করবেন, তারা কিন্তু ওনাকে ফোন করে আগে থেকে সেটা বুক করতে পারেন। একদম শেষে আপনাকে বলবো যে আপনারা যে এত বছর ধরে এখানে সেবায়েত হিসাবে আছেন, বা শিবনিবাসের একজন সাধারণ মানুষ হিসাবেও, আমাদের যে নতুন সরকার বা এখানকার যারা আছেন বিধায়ক বা আমাদের মুখ্যমন্ত্রী, তাদের কাছে আপনাদের পক্ষ থেকে কোনো দাবি আছে যে মন্দিরের উন্নয়ন দাবি করতে তো আপনারা কিছু চান? দাবি করতে হয়নি, কারণ এই আমাদের বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে আমাদের যে অতি প্রিয় বিধায়ক সুকান্ত নিজেই সবাইকে বলছে, ওই নিজেই ফেসবুকে দিচ্ছে, এবং যেটা দেখলাম আমাদের অধিবেশনে হচ্ছে কলকাতাতে, ওখানেই বলছে, শুনলাম আমি, যে আমার ইচ্ছে, ওনার ইচ্ছা যে মন্দিরটাকে সাজানো গোছানো দরকার, এবং স্পিকারকে উনি রিকোয়েস্ট করলেন যে এই ব্যাপারে আপনার সহযোগিতা কাম্য। ওর মতো আমি তো দেখি না কাউকে এত সুন্দর ঠাকুর ভক্ত, আর ওর উদ্যোগে যদি এটা হয়, তা ঠাকুরের ইচ্ছা। এবং তারকেশ্বর যেভাবে বাংলার একটি ধাম, শিবনিবাসও কিন্তু নদিয়ার বাইরের মানুষের কাছে এখনো অতটা পরিচিত হ্যাঁ, হয়ে ওঠেনি। যদি সেটাও হয়, এটা আপনাদের মাধ্যমে প্রচারটা হবে, তারও আমি আসতে আহ্বান জানাচ্ছি আমাদের এই গ্রামে। জটাধারী শ্মশানবাসী জটাধারী বলে বাবা। আপনারা কোথা থেকে আসছেন?
এসেছেন? আমরা কৃষ্ণনগর জালখালি থেকে এসেছি, জালালখালি থেকে, নবদ্বীপ থেকে হেঁটে আসছেন? নবদ্বীপ থেকে হেঁটে আসছি। কবে বেরিয়েছেন? এই রাতে। কালকে প্রায় সন্ধ্যা 5টা, সন্ধ্যা 5টা থেকে। বিকাল 5টা। এটা কি প্রথমবার না এর আগেও আসা হয়েছে? না না, আমরা প্রতি বছরই আসি। আমি অন্তত 5বার আসছি এই দিয়ে। আপনার নাম কি? সুজন বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমরা কৃষ্ণনগর জালালখালি থেকে এসেছি। কখন বেরিয়েছেন? আমরা গতকাল বিকালে বেরিয়েছি। আচ্ছা, কি বলবেন মহাদেবের কাছে? মহাদেবের কাছে এটাই বলতে চাই যে যতদিন পারবো যেন এইভাবে আসতে পারি, আর সবাই যেন এইভাবে আসতে পারে, আর সবাইকে যেন ভালো রাখে। আর আমাদের তরফ থেকে প্রতি বছর থাকে ক্যাম্প, লাস্ট সোমবার মানে রবিবার রাতে আমরা খাওয়াই। তো এবছরও আছে আমাদের ক্যাম্প। আপনার নাম কি? অভিজিৎ পাল। আপনি কোথা থেকে আসছেন? আমি কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া থেকে এসেছি। আচ্ছা, প্রত্যেক বছর আসা হয় হ্যাঁ, শিবনি পাহাড়? প্রত্যেক বছরই আসি এবং বছরের মাঝে হয়তো একাধবার আবারও আসা হয়। পাগলাখালি দিয়ে এই এখানে দিয়ে আসি। মানে আপনি কি নবদ্বীপ থেকে আসেন নাকি এমনি বাড়ি না থেকে? না, আমি বাড়ি থেকেই আসি। হ্যাঁ। মহাদেবকে কি বললেন আজকে? হর হর মহাদেব। বাবা সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। সবাইকে ভালো রেখো বাবা। নমস্কার, আপনাদের নাম কি? আমার নাম সোমনাথ। আপনার নাম? আমার নাম শুভ। আমার নাম রণজিৎ। কোথা থেকে আসা হয়েছে? নবদ্বীপ থেকে এসেছি। আচ্ছা, নবদ্বীপেই বাড়ি? হ্যাঁ, প্রত্যেক বছর কি শিবনিবাস আসা হয় না এই প্রথম? এই প্রথমবার। এটা কি বন্ধুদের গ্রুপ? হ্যাঁ বন্ধু, কতজন মিলে এসেছেন? তো 12-13 জন হবে। সামনে বেরিয়ে গেছে কজনা, এখন আমরা গান বাজনা করার জন্য তাই বসেছি। আজকে মহাদেবের কাছে কি চাওয়া হলো? এই গানের উদ্দেশ্যে চাওয়া হলো বাবা যাতে আমাদের গানটা আরও উন্নতি করতে পারে, এই চাইলাম। আমরা জীবনে যাতে এগোতে পারি, আরও জীবনে যাতে আগাতে পারি। তাহলে আজকে আমরা একটা গান শুনি। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধারানী বাঁশির সুরে এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নবসাখের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই হরিনামে নাই নাচা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিবনিবাসের কথা যখনই ওঠে, যতবার ওঠে ততবারই উঠে আসে কৃষ্ণনগর রাজবাড়ির কথা। শিবনিবাসের এই এপিসোড কৃষ্ণনগর রাজবাড়িকে বাদ রেখে সম্পূর্ণ হতেই পারে না। আমরা তাই পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর রাজবাড়ির যিনি বর্তমান রানীমা আছেন শ্রীমতী অমৃতা রায়ের কাছে, এবং তার সঙ্গে আমরা কথা বলে শুনে নেব যে তিনি কি বলছেন শিবনিবাস সম্পর্কে, এর ঐতিহাসিক প্রেক্ষাপট বা বর্তমানে এর পরিস্থিতি, এর রক্ষণাবেক্ষণ কিভাবে কি হচ্ছে
সেগুলোও একটু তার থেকে শুনে নেব। শিবনিবাস নিয়ে বলতে গেলে একটা ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রর হাত ধরে আমরা শিবনিবাসের তীর্থস্থান পেয়েছি। এখন আর তীর্থস্থান নয়, ওটা পীঠস্থান। রাজেশ্বর যে মহালিঙ্গ ওখানে রয়েছে, সেটা সেকেন্ড ইন এশিয়া। আমাদের ফ্যামিলি ওটাকে পুজো করছে। ওখানে সেবাইত মানে যেটা হয়, একজন তো সেবাইত থাকে, সেটা বহন করছে, দায় দায়িত্ব সব মানে ওটা থাকে। এবং পুরোহিতরাও ওখানে আমাদেরই অ্যাপয়েন্ট করা, সেই রকমভাবেই চলছে। এবং এখানে আর একটা জিনিস বলা দরকার, যে এখানে রাজরাজেশ্বরীর পুজো হয় কৃষ্ণনগরে। তো রাজরাজেশ্বরের পারমিশন ছাড়া কিন্তু হবে না। এভরি ইয়ার পুজোর আগে আমি যাই, বলি যে আমাদের যথাসাধ্য চেষ্টা করে আমরা মা রাজরাজেশ্বরীকে রাখবো, তুমি শুধু পারমিশন দাও ওনাকে মর্তে আসতে, আমাদের সবার কল্যাণ যাতে হয়, আশীর্বাদ আমরা চাই। সেই করে আমি যাই এবং পারমিশনটা নিয়ে আসি। আর যদি ভক্তির কথা আমি বলি, তাহলে এই যে দলে দলে লোকে যাচ্ছে, তাদের সুব্যবস্থা করা। এখন আগের বছরে 15টা ব্যারিকেড ছিল, এবারে 26 মানে 26টা ব্যারিকেড করা হয়েছে, এবং তাদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে 3 বেলা। এবং সব থেকে বড় কথা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বলে প্রচুর ভলেন্টিয়ার্সও রাখা হয়। আর যারা দর্শনার্থী ভক্তরা যারাই আসছেন, আপনারা প্রাণ খুলে প্রার্থনা করুন, আসুন। এবং সব থেকে বড় কথা, উনি খুব জাগ্রত দেবতা, আপনাদের প্রার্থনা শুনবেন, এটা আমার বিশ্বাস। শ্রাবণ মাসের এই সোমবারে, এই পুণ্যতিথি পুণ্য সময়ে আজকে শিবনিবাসে আসতে পেরে সত্যিই মনটা একদম ভরে গেল। আমরা সরাসরি প্রত্যক্ষ করলাম, অনুভব করলাম যে হাজার হাজার মানুষের মধ্যে কি উন্মাদনা। তারা কলেজ পড়ুয়া হতে পারে, তারা বয়স্ক মানুষ হতে পারে, ছোট থেকে বড় সকলেই শিবনিবাসে কীভাবে ছুটে আসছেন শুধুমাত্র ভোলে বাবার টানে। শিবনিবাস আমাদের জেলার ঐতিহ্য, আমাদের গর্ব। আগামী দিনে নিশ্চয়ই এই মন্দির আরও বড় হবে, আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, এবং এই মন্দিরকে ঘিরে এই অঞ্চলের পর্যটন শিল্প হয়তো অনেক উন্নত হবে। এখানকার স্থানীয় মানুষরা পাবেন নতুন কাজের সন্ধান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একবার হলেও দেখে যাবেন এই শিবনিবাস মন্দির, যেখানে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। নমস্কার, দেখতে থাকুন ডিজি বাংলা। হর হর মহাদেব।